অবশেষে মে মাসের শুরুতে বাকি 4 জন অভিযাত্রীর দেহ পাওয়া যায়। পাইন গাছটি থেকে উল্টো দিকে আরো 75 মিটার দূরে একটি বরফের পাহাড়ের নিচে প্রায় 3 মিটার বরফের পুরো আস্তরণে ঢাকা অবস্থায়। এখানে আলাদা ব্যাপার এই যে এই 4 জন অভিযাত্রীকে শীতের পোশাক পরিহিত অবস্থায় পাওয়া যায়। তবে সোয়াটলভকে ডুবিনিনার জ্যাকেট ও টুপি পরিহিত অবস্থায় পাওয়া যায়, আর ডুবিনিনার পা ঢাকা ছিল ক্রিভানিশেঙ্কোর উল প্যান্ট দ্বারা। কেমন গোল মিলে। ব্যাপারটা আরো ঘোরালো হয়ে যায় যখন এদের পোস্টমর্টেম রিপোর্ট প্রকাশ করা হয়। এই 4 জন অভিযাত্রীদের মধ্যে 3 জনের শরীরে গুরুতর জখম পাওয়া যায়। এদের মৃত্যুর কারণ বাকিদের মতন হাইপোথার্মিয়া নয়, প্রবল অভ্যন্তরীণ রক্তক্ষরণ এদেরকে মৃত্যুর মুখে ঠেলে দেয়। এদের মধ্যে রিগনলের মাথায় গুরুতর জখম দেখতে পাওয়া যায়, অভ্যন্তরীণ স্কাল ফ্র্যাকচার। বাকি দুজনের পাঁজরের বেশ কিছু হাড় ভাঙা পাওয়া যায়। দেহের বাইরে কোনো রকম জখমের চিহ্ন পর্যন্ত নেই। উপরে যে জখমের বিবরণ দেওয়া হয়েছে তা সবই অভ্যন্তরীণ জখম। ফরেন্সিক এক্সপার্টদের মতে প্রচন্ড সড়ক দুর্ঘটনায় মানব শরীরে যে মাত্রার আঘাত আসতে পারে এই আঘাতগুলো তার প্রতিরূপ, এবং জখম হওয়ার পরও তারা জীবিত ছিলেন, কিন্তু ক্রমাগত অভ্যন্তরীণ রক্তক্ষরণের ফলে অচিরেই মৃত্যুমুখে পতিত হন। এখানে আরো উল্লেখ্য যে প্রবল আঘাতের দরুন দুজনের চোখ ফুলে বেরিয়ে এসেছিল এবং ডুবিনিনার মুখের জিহ্বা মিসিং ছিল। ঠিক কিভাবে তার জিহ্বা শরীর থেকে আলাদা হলো তা আন্দাজ করা যায়। চতুর্থ জনের শুধুমাত্র নাকের হাড় ভাঙা অবস্থায় পাওয়া যায়, এবং প্রথম 5 জনের মতো সেও হাইপোথার্মিয়ায় মৃত্যুবরণ করেন। ঘটনাস্থল থেকে আরো যা আভাস পাওয়া যায়, শেষ সময়ে তারা বরফের ঘর তৈরি করে নিজেদেরকে গরম রাখার চেষ্টা করেছিলেন, কিন্তু সফল হননি। ইনভেস্টিগেশন রিপোর্টে আরো একটি পয়েন্ট যেটি সবার নজর কেড়েছিল সেটি হলো অভিযাত্রীদের ব্যবহৃত 3টি পোশাকে লক্ষণীয় মাত্র রেডিও অ্যাক্টিভ পদার্থের উপস্থিতি পাওয়া যায়। মে এই কেসের প্রথম অফিসিয়াল অনুসন্ধান প্রক্রিয়া শেষ হয় এবং মোটামুটি অস্পষ্ট একটি সমাধানে পৌঁছে চটজলদি কেসটিকে বন্ধ করে দেওয়া হয়। মুখ্য তদন্তকারী তার রিপোর্টের উপসংহারে লেখেন, "The cause of death was an unknown compelling force, which was the hikers were unable to overcome." Lev Ivanov। এটা কি আদৌ কোনো সমাধান? প্রকৃতপক্ষে দূর উত্তরের এই জনমানবহীন বিরূপ আবহাওয়ার পরিবেশে অভিযাত্রীদের এমন অস্বাভাবিক মৃত্যুর অনুসন্ধানে সরকারের বিন্দুমাত্র আগ্রহ ছিল না। উপরন্তু এরূপ প্রতিকূল পরিবেশে অনুসন্ধান অভিযান চালানো ছিল দুঃসাধ্য। তাই অজানা কম্পেলিং ফোর্সকে কারণ দেখিয়ে কেস থেকে নিস্তার পাওয়ার পূর্ণ চেষ্টা দেখা গিয়েছিল সে সময়ের অধিকর্তাদের মধ্যে। প্রাথমিক অনুসন্ধানের পর যেসব প্রশ্ন থেকে গিয়েছিল প্রথমে সেগুলো ক্লিয়ার করা যাক। অভিযাত্রী দলের সদস্য ডুবিনিনার মৃতদেহ উদ্ধারের পর তার মুখে জিহ্বা পাওয়া যায়নি। ঘটনাস্থলে খুঁজে দেখার পরও মেলেনি তার জিহ্বা। জিহ্বা তার শরীর থেকে ঠিক কিভাবে আলাদা হয়েছিল তা এখনো পরিষ্কার নয়। এটি কি শুধুমাত্র কোনো দুর্ঘটনা, নাকি কেউ জোরপূর্বক কেটে নিয়েছিল ডুবিনিনার জিহ্বা? অনেক বিশেষজ্ঞদের মতে ওই অঞ্চলে স্ক্যাভেঞ্জার, এক ধরনের হিংস্র চতুষ্পদ প্রাণীর আনাগোনা দেখতে পাওয়া যায়। ডুবিনিনার জিহ্বা হারানোর পিছনে হয়তো এটি একটি কারণ হতে পারে, কিন্তু ডুবিনিনার শরীরে বন্য প্রাণীর আক্রমণের কোনো চিহ্ন পাওয়া যায়নি। উপরন্তু পোস্টমর্টম রিপোর্টে জানা যায় ডুবিনিনার পাকস্থলীতে প্রায় 100 মিলিগ্রাম লাল গাঢ় তরল পদার্থ পাওয়া গিয়েছিল। সেটি যে রক্ত ছিল তা শনাক্ত করা সম্ভব হয়নি। যদি সেটি রক্ত হয় তাহলে জীবিত অবস্থাতেই জিহ্বা শরীর থেকে বিচ্ছিন্ন করা হয়েছিল বলে ধরে নেওয়া যেতে পারে। বুঝতে পারছেন কতটা বেদনাদায়ক ঘটনা। মৃতদেহের বিবরণে জিহ্বার কাটা অংশের উপর বিশেষ কোনো বর্ণনা দেওয়া ছিল না, তাই পরবর্তী অনুসন্ধানে খুব একটা নতুন তথ্য পাওয়া সম্ভব হয়নি ব্যাপারে। অভিযাত্রীদের মধ্যে কোলাভাটোভ একটি নিউক্লিয়ার ফ্যাসিলিটিতে কাজ করতেন এবং ক্রিভানিশেঙ্কো ইতিপূর্বে একটি টপ সিক্রেট আর্মস মেকিং নিউক্লিয়ার প্ল্যান্টে সক্রিয় ছিলেন। বলাই বাহুল্য
তেজস্ক্রিয় পদার্থ পাওয়া ওই পোশাক তিনটি এদের দুজনেরই ছিল। পোশাক তিনটির মধ্যে একটির উপর তেজস্ক্রিয়তার পরিমাণ অস্বাভাবিক রকমের বেশি ছিল। ইউএফও। অভিযাত্রীদের ক্যামেরা থেকে পাওয়া ছবিগুলোর মধ্যে এই ছবিটি পাওয়া যায় প্রায় শেষের দিকে। যতদূর বোঝা যাচ্ছে, মধ্যরাতের প্রচন্ড অন্ধকারের মধ্যে কোনো উজ্জ্বল আলোকিত বস্তুর ছবি তোলার চেষ্টা করেছিলেন অভিযাত্রীরা। ঠিক কি ছিল এই আলোকিত বস্তুটি তা আন্দাজ করা সম্ভব হয়নি। এই অভিযাত্রী দল ছাড়াও ওই সময় ওই অঞ্চল সংলগ্ন এলাকাতে আরও যে সকল অভিযাত্রীরা ছিলেন এবং স্থানীয় নিরাপত্তা রক্ষীদের অনেকেই দাবি করেছেন অভিযাত্রীদের মৃত্যুর রাতে অর্থাৎ 1 ফেব্রুয়ারি রাতে তারা আকাশে দ্রুত বেগে চলমান উজ্জ্বল আলো লক্ষ্য করেছিলেন। সেটি ঠিক কি ছিল তা তারা কেউই ঠিকঠাক উত্তর দিতে পারেনি। এছাড়া ওই দুর্গম অঞ্চলে যারা জিওলজিক্যাল সার্ভের জন্য যেতেন তারাও অনেক সময় উজ্জ্বল আগুনের গোলার মতো উড়ন্ত গোলক দেখতে পেতেন বলে দাবি করেছিলেন। অনেক কনস্পিরেসি থিওরিতে এই আলোগুলো ওই অঞ্চলে এলিয়েনের আনাগোনার ঘটনা হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে, যদিও পুরোটা একটি ধারণা মাত্র। যাই হোক, অভিযাত্রীদের তোলা এই ছবির কোনো মানে বের করা সম্ভব হয়নি। ঠিক কি হয়েছিল অভিযাত্রীদের সাথে? ওই দুর্যোগময় রাতে তারা তাঁবু থেকে বের হলেন কেন? তাঁবুটি ভিতর থেকে বা কেন কাটা হলো? কিছু অভিযাত্রী এমন গুরুতর চোট পেলেনই বা কি করে? আকাশের উজ্জ্বল আলোগুলি ঠিক কি ছিল? বা ওদের পোশাকে তেজস্ক্রিয় পদার্থ এলোই বা কি করে? ঠিক কি হয়েছিল ওই রাতে? এসব প্রশ্নের অনেক উত্তর ও ব্যাখ্যা রয়েছে ইন্টারনেট জুড়ে। অনেকে মনে করেন এটি দুর্গম অঞ্চলের প্রতিকূল আবহাওয়ার দরুন ঘটা নিছক একটি দুর্ঘটনা, কিন্তু অনেকে আবার মনে করেন এলিয়েন বা রাশিয়ান সিক্রেট সার্ভিসের কোনো পরিকল্পিত কভার আপ বা আরও অনেক কিছু। এছাড়া অনেকেই আঙুল তোলেন ইউরি ফিরে আসার ঘটনার দিকে। ভেবে দেখুন, ইউরি ছাড়া বাকি সব অভিযাত্রীই মারা গিয়েছেন। ইউরি কি আগে থেকে আন্দাজ করতে পেরেছিলেন, তাই শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ফিরে এসেছিলেন? কোনো ষড়যন্ত্রের অংশ নয় তো পুরো ব্যাপারটা? উপরের কোনো প্রশ্নেরই কোনো সদুত্তর পাওয়া যায়নি। তবুও কোনো কভার আপ বা এলিয়েনের উপস্থিতি এসব পয়েন্ট এড়িয়ে যদি ঘটনাটি স্রেফ প্রাকৃতিক দুর্ঘটনা হিসেবে মেনে নেওয়া যায়, তাহলে সম্ভব একটি ঘটনাচক্র দাঁড় করানো যেতে পারে। চলুন দেখা যাক। প্রথমত, তারা তাঁবু থেকে কেন বের হলেন? কারণটি তাঁবুর বাইরে নয়, এর উত্তর রয়েছে তাঁবুর ভেতরে। যদি কারণটি বাইরে হতো, উদাহরণস্বরূপ বন্য কোনো প্রাণীর আক্রমণ বা প্রাসঙ্গিক কিছু ঘটত, তাহলে তারা তাঁবু কেটে বের হতেন না, তাঁবুতেই অবস্থান করতেন। তাহলে ভিতরে এমন কি ঘটেছিল যে তাদেরকে তাঁবু চিরে বের হতে হলো? আবার তাঁবু থেকে তাদের বেরিয়ে যাওয়ার পায়ের ছাপ দেখে আন্দাজ করা যায় তারা ব্যস্ত ছিলেন বটে, কিন্তু অর্ডারলি ফ্যাশনে তারা তাঁবু ত্যাগ করেছিলেন, প্রাণ সংশয় নিয়ে নয়। তাহলে কারণটি কি দাঁড়াচ্ছে? এবার এই ফটোটি দেখা যায়। তাঁবু থেকে বেরিয়ে আসা এই পাইপটি লক্ষ্য করুন। এটি ব্যবহার হতো তাঁবুর ভেতরে ব্যবহৃত স্টোভের ধোঁয়া বাইরে বের করার জন্য, যা ব্যবহারের পর খুলে রাখা হতো, কেননা তাদেরকে প্রতিদিনই যাত্রা করতে হতো। ঘটনার রাতে যে স্টোভ ব্যবহার হয়েছিল তার প্রমাণ মেলে অনুসন্ধান দল দ্বারা তাঁবুর ভিতরে পাওয়া রান্না করা খাবারের অংশ দেখে। আন্দাজ করা হয় কোনোভাবে স্টোভ নিভিয়ে দেওয়ার পর মধ্যরাতে স্টোভটি জ্বলে উঠেছিল বা জ্বালানো হয়েছিল, যার কারণে হয়তো তাঁবুতে আগুন লেগে গিয়েছিল। এই আগুন লাগার ঘটনাটি নতুন নয়, তা বোঝা যায় এই ছবিতে। এখানে এই অভিযাত্রী জ্যাকেটের অনেক অংশই পোড়া দেখা যাচ্ছে। কারণটি যে স্টোভ তা আন্দাজ করাই যাচ্ছে, তা না হলে এরকম তুষার প্রান্তরে গায়ে আগুন লাগার মতো আর কি কারণ থাকতে পারে? হয়তো মধ্যরাতে তাঁবুর স্টোভটি জ্বলে উঠেছিল। যেহেতু ধোঁয়া বের হওয়ার পাইপটি লাগানো ছিল না, স্বভাবতই চোখের নিমিষে ধোঁয়ায় পরিপূর্ণ হয়ে যায় তাঁবুটি। এতটাই কঠিন পরিস্থিতি তৈরি হয় যে তাঁবুর উপরের অংশে তারা গর্ত তৈরি করেছিল যাতে ধোঁয়া বেরিয়ে যায়। তাতেও যখন অবস্থার পরিবর্তন ঘটল না, তাঁবুর ভেতরে শ্বাস নেওয়া যখন অসম্ভব হয়ে উঠল, তখনই তারা বাধ্য হয়ে তাঁবু চিরে তড়িঘড়ি বেরিয়ে আসেন বাইরে। এ কারণেই অভিযাত্রীরা ভালো মতন শীতের পোশাক পরতে পারেনি। অনেক বিশেষজ্ঞ মনে করেন তাঁবুতে ওই রাত্রে আগুন ধরে গিয়েছিল।
যার কারণে পোস্টমর্টেমের দরুন কিছু অভিযাত্রীর হাতে ও মুখে পোড়া চিহ্ন পাওয়া যায়। তাঁবু থেকে বেরিয়ে আসার পরই তারা অনুধাবন করেন তারা কি ভয়ঙ্কর বিপদের মুখে পড়েছেন। এই দুর্গম স্থানে প্রতিকূল আবহাওয়ায় -30 ডিগ্রি টেম্পারেচারে যখন তাদের একমাত্র আশ্রয় তাঁবুর মধ্যে থাকাই অসম্ভব হয়ে পড়ে, তখন তারা হাঁটা শুরু করে নিকটবর্তী আশ্রয়ের খোঁজে কাছের জঙ্গলে। জঙ্গলের গভীরে সেই পাইন গাছের নিচে তারা আগুন জ্বালানোর চেষ্টা করেন, কিন্তু আগুন জ্বালিয়ে রাখার জন্য আরও কাঠ বা রসদের প্রয়োজনে যেসব অভিযাত্রীরা মোটামুটি শীতের কাপড় পরিহিত ছিলেন তারা আরও কিছুটা দূরে অগ্রসর হয়েছিলেন। ঠিক এই কারণে পাইন গাছটির নিচে ক্যাম্প ফায়ারের অবশেষ পাওয়া গিয়েছিল। যেসব অভিযাত্রীরা জঙ্গলের আরও গভীরে প্রবেশ করেছিলেন, মোটামুটি 70 মিটার অগ্রসর হতেই তারা এক তুষার ধসের শিকার হন। মোটামুটি সেজন্যই তাদের মৃতদেহ পাওয়া যায় বরফের পাহাড়ের নিচে, প্রায় 3 মিটার বরফের আস্তরণে ঢাকা অবস্থায়। পাহাড়ের নিচে শক্ত পাথরের উপর আশ্রয় পড়ার দরুন অভিযাত্রীরা গুরুতর জখমের শিকার হন। এদিকে পাইন গাছের নিচে অবস্থানরত অভিযাত্রীদের আগুন চালানোর রসদ হয়তো ফুরিয়ে এসেছিল। তো রসদের খোঁজে বা তাঁবুতে ফেরার জন্য 3 জন অভিযাত্রী তাঁবু মুখে যাত্রা শুরু করেন, কিন্তু পথে মধ্যে মৃত্যুবরণ করেন প্রচণ্ড শীতে। আর বাকি 2 জন পাইন গাছের নিচেই পর্যাপ্ত শীত বস্ত্রের অভাবে হাইপোথার্মিয়াতে মৃত্যুবরণ করেন। কোলাচিয়াকালের পর্বতের ওই খাতকে এই গ্রুপের ক্যাপ্টেন ইগোর ড্যাটলাভের নামানুসারে ড্যাটলাভ পাস হিসেবে নামকরণ করা হয়। 1959-এর পর থেকে একাধিকবার এই কেসের ইনভেস্টিগেশন করা হয়েছে। অবশেষে 2019-এর মাঝামাঝি সময়ে কেসটি অফিসিয়ালি ক্লোজ করে দেওয়া হয়।